আসলে আজকে সকালে 2 ঘন্টা আগে আমরা একটা ছেলেকে আমরা হসপিটালাইজ করেছি। ওর জন্য একজন ছেলে দিয়েছিল। তো আসলে আমাদের আসলে আমি কিছু বলার নাই, কিন্তু আসলে একটা অন্ধ তা কি করতেছে আমরা বুঝতেছি না। তারা নাকি একটু প্রতিনিধি পাঠাবে, আমরা জানি না আসলে তারা কি করতেছে। আর এই বিষয়ে খুব নির্লজ্জ। তার সে কি করলে আপনারা কি করলে সে যদি ছাড়বে আগে আগে প্রপাগান্ডা চলে যাচ্ছে যে এটা আসলে গতি চাইবে আন্দোলন গতি চায় না, এই জন্য আগে আগে কথা বলছে। এইগুলো শুনলে আসলে আমাদের মেজাজ প্রচন্ড খারাপ। আমাদের আমরা একের পর এক অসুস্থ হতে রয়েছে যে এখন হয়তো বা একটু পরে যখন গরম পড়বে, আপনারা সবাই জানেন খুলনার গরম কতটা খারাপ, সাথে আর্দ্রতাও অনেক বেশি। যখন খুলনা আমাদের ক্যাম্পাসের গাছপালা কম, তো এর ভিতরে এই 41 ঘন্টার মতো সময় টিকে থাকা এটা অনেক কষ্টসাধ্য আমাদের জন্য। আমরা একদম ক্লান্ত, আমাদের আর হাত পা চলতেছি না। আমাদের দুনিয়াতে যখন অসুস্থ হচ্ছে আমাদের কান্না থামাতে পারতেছি না। আমরা এখনো প্রশাসনের কাছে, আমাদের ইন্টারিমের কাছে আশা করবো যে আমাদের আর সময় বিলম্বিত না করে আমাদের দাবিকে মেনে নিন। যত সময় বিলম্বিত হবে এখানে একটা ছেলে উঠবে না। গতকালকে এমনও জুনিয়র পাওয়া গেছে যে অনেক অসুস্থ, স্যাররা বাসায় কল দিয়ে প্রেশার দিচ্ছে, সেখানে ডাইরেক্ট বলেছেন আমি উঠবো না, কিন্তু আজকে সকালে ছেলেটা অসুস্থ মেডিকেলে ভর্তি হয়েছে, ইঞ্জেকশন দেওয়া লাগছে। তো এরকমও প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। একটু পরে যখন রোদ উঠবো কতজনের শরীর যে খারাপ হবে আমরা জানি না, কেন ধীরে ধীরে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, অনেকে হিটে স্ট্রোক করতেছে, অবস্থা প্রত্যেকের অনেক খারাপ। তাই আমরা চাইবো যত দ্রুত সম্ভব আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন, এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে, যেখানে ছাত্রদেরকে অনশন হতে হচ্ছে। তারা চাইছে এখনই আমরা যার মাধ্যমে তারা অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু বিরোধ রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে। সেই আইন মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই সুপারিশ করবে আমরা আশা করছি। যে বিভিন্ন সময় তো ইনকোয়ারি এসে বলেন তারা করবেন, পরবর্তীকালে রিপোর্টও পাওয়া যায় না, কার্যকর ভূমিকা তো দূরের কথা। আমি তাদেরকে নিশ্চিত করেছি, এবং তারা কেউ ওনারা বলেছেন এবং সঙ্গত কারণেই বলেছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ভাঙা হলো, তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো না। তিনি যেটা করেছেন, কেন করেছেন সেটা আমরা জানি না। আর সেখানে ছিলেন রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি, একজন তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে, যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন। আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এবং আমি এটাও তাদের সাথে একমত হয়েছি যে তোমাদের এই যে একটা সন্দেহ, এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক সন্দেহ, কিন্তু আমি কি দাবি করব তার উপরে না, আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা। কুয়েটের ভাইদের প্রতি যে অন্যায় বিচার করা হয়েছে, তাদের ক্যাম্পাস বন্ধ করা হয়, তাদের প্রতি আমরা দেখতে পাই যে ফেব্রুয়ারি মাসে যে বাইরে থেকে সন্ত্রাসী গ্রুপ এনে একটা ক্যাম্পাসের মধ্যে অস্ত্র দিয়ে কীভাবে জখম করা হয়, আমাদের শত ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে। সেই জায়গা থেকে তারা ন্যায্য দাবি যখন করে, তখন দেখা যায় কি তাদের নয় মিথ্যা মামলা হয়, তাদেরকে আপনার জোর করে হল বন্ধ করা হয়। আচ্ছা, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে হল বন্ধ করার নজির এটাই বাংলাদেশে প্রথম, যে হল বন্ধ করে তাদেরকে দমন করার চেষ্টা করা হয়। সে জায়গা থেকে সর্বশেষ তারা একদম দেওয়ালে পিঠ থেকে যারা পড়ে, তারা আমরণ অনশনের যে ডাক্তার তারা দিয়েছে, এবং তারা গত 45 ঘন্টা যাবৎ না খেয়ে অসুস্থ হয়ে তারা মেডিকেলে, আজকে অনেকগুলো ভাই আছে তারা ভর্তি হয়েছে। সে জায়গা থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সে জায়গা থেকে আমরা তাদের প্রতি সংহতি জানিয়েছি, এবং আমরা তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা এখানে তাদের জন্য অবস্থান করতেছি, আমরণ অনশনে ডাক দিয়েছি। দুপুরে
স্বৈরাচার তৈরি হওয়ার মতোই একটা ব্যবস্থা। এবং আমরা জানি, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক মানুষই আছেন যারা সুবিধাবাদী। যখন যে রাজনৈতিক দল কিংবা যখন যে ক্ষমতায় যায়, এই সুবিধা পাওয়ার জন্য তাদের মতাদর্শী হয়ে যায় এবং তাদের সুবিধা নেওয়ার জন্য তাদের সাথে একাত্মতা পোষণ করে। এক্ষেত্রে তারা কিন্তু স্বৈরাচার হয়ে ওঠার পথটাকে সুগম করে দেয়। তো আমরা চাই না যে নতুন করে স্বৈরাচার হয়ে উঠে। আমাদের এই আমরণ অনশন কর্মসূচির প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে যে কুয়েটের শিক্ষার্থীরা যে আমরণ অনশন কর্মসূচি চালাচ্ছে তার প্রতি সমর্থন জানানো এবং কুয়েটের ভিসি মাসুদের পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আসলে আমরা কম বেশি সবাই জানি যে এই দেশে হচ্ছে যে ছাত্রলীগ আর ছাত্র দল তারা বড় রাজনৈতিক সংগঠন, বিএনপি, আওয়ামী লীগ বলি। এখন লীগ নাই, কিন্তু ওই লীগের জায়গাটা যদি দল এসে দখল করতে চায়, এটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ